ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন, আরও হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। গ্রাহকের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ভুঁইফোড় আবাসন কোম্পানি সোনার বাংলা গ্রিন সিটি, স্থানীয়দের জমি জোরপূর্বক দখল। লালমনিরহাটের দুরাকুটি বামনের বাসা সড়ক মৃত্যু ফাঁদ, সংস্কার না করায় খানাখন্দে ভরা, ব্যাহত যান চলাচল, ঘটছে দুর্ঘটনা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। লিফট না থাকায় নির্মাণের 1 বছরেও চালু হয়নি পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতাল, স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ, রেকর্ড গড়া 2 ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা অধিনায়ক শান্ত। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতির উদ্দেশ্যে ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, নইলে আরও বড় হামলা চালানো হবে। এদিকে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, এটি কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ফোর্দো স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে ট্রাম্প যে ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে দাবি করা হয় ফোর্দো এখন আর বিদ্যমান নেই। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী জানান, 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি তেহরান। এদিকে হামলার ঘটনাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। এছাড়াও হামলার কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। এর আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনে আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেছিলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও আহ্বান জানান।
অন্যান্য প্রসঙ্গ, সোনার বাংলা গ্রিন সিটি চটকদার নাম ও সাইনবোর্ডে এক ভুঁইফোড় আবাসন কোম্পানি। সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে স্বৈরাচারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কোম্পানি হাতিয়ে নিচ্ছেন গ্রাহকের কোটি কোটি টাকা। স্থানীয় অসহায় মানুষের জমি নামমাত্র মূল্যে জোরপূর্বক দখল করে নিচ্ছে কোম্পানিটি। তাদের দখল থেকে বাদ যায়নি সরকারি খালও। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এ ফটক সোনার বাংলা গ্রিন সিটি। ওপরে চাকচিক্য থাকলেও ভেতরে পুরোটাই প্রতারণায় ঠাসা। কয়েক বছর আগেও এই জায়গায় চলতো কৃষিকাজ, ছিল ভূমি খালনালা, কিন্তু চোখের পলকেই হয়ে গেছে আবাসন প্রকল্প। নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য, দখল থেকে বাদ যায়নি খালের জায়গাও। এই লোকগুলোর পারিবারিক জায়গা ছিল সোনার বাংলা হাউজিং এর ভেতর, কিন্তু হাউজিং এর চারপাশ আটকিয়ে ভেতরে প্রবেশ করতে দিত না জমির এইসব প্রকৃত মালিকদের। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে হয় হাউজিং এর নামে, কিন্তু লিখে দেওয়ার পরই প্রতারণা। ন্যায্য মূল্য তো দেয়নি, উল্টো নামমাত্র মূল্যের টাকা চাইতে গেলেও পড়তে হয় হুমকির মুখে। আঙ্গো টাকা পাই নাই ভাই, বুঝছেন, আঙ্গো মনে করেন অনেক ঝামেলার ভিতরে আছি। এই সোনার বাংলারা এরা চারোদিক দিয়ে অল করে দিছে, অল করে দিয়া আপনার আঙ্গো জায়গা মনে করেন জায়গা বাউন্ডারির ভিতরে। আর এরকম মনে করেন যে আরও অনেক মানুষের জায়গা আছে, এরা বাউন্ডারি করে রাখছে। এখন বেশ তৈরি হয়ে গেছে, বেশ তৈরি রাস্তা দেয় নাকি ভাই। এখন মনে করেন যে আমরা টাকা পাইতেছি না, আঙ্গো ন্যায্য টাকাটা পাইতেছি না। মাস খানিকের মধ্যে টাকা দিয়ে দেবে, কিন্তু এখন আর দিচ্ছে না টাকাটা। 3 বছর হয়ে গেছে, দিতেছে না। নিজস্ব বাহিনী দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক দখলে নিত সাধারণ মানুষের জমি। বিভিন্ন ধরনের ভয়ভীর দিক দেখা, ওই যে অবৈধ জিনিস বাই করে দেখায়, অনেক সময় কোমরে রাখে, গেঞ্জি উঁচা করে এমনি। হ্যাঁ, ওই দিকগুলি দেখে মনে করেন একা একা দই পারা হন লাগে। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন জোর জবস্তি চার ভাইয়ের। ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডের নামে 3 প্রজেক্ট, সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউন ও সোনার বাংলা আবাসিক প্রকল্প। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। মূলত তার নেতৃত্বেই বেপরোয়া বাকি 3 ভাই সাইদ হোসেন সুমন, আব্দুর রহমান সুজন ও রাসেল, যারা প্রত্যেকেই ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় ছিল তাদের এমন দখল বাণিজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায় রয়েছে এই হাউজিং এর চেয়ারম্যান। তবে বর্তমানে স্থানীয় নেতাদের ম্যানেজ করে এখনো প্রভাব বিস্তার করছে চার ভাই চক্র। গেল এপ্রিলে 36টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে ইউরো বাংলা বিল্ডার্স। এসব কোম্পানি প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। স্বৈরাচার সরকারের সময় প্রভাব খাটানো হাউজিংটির এখনো যেন প্রভাব থামছেই না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে প্লট বিক্রি। শুধু তাই নয়, হাউজিং কোম্পানিটির নেই রাজুকের নকশা অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোনো লাইসেন্স। এসব অভিযোগের বিষয়ে হাউজিংয়ের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে অনেকটা গা বাঁচিয়ে পালান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মোহাম্মদ কামরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। মধ্যরাতে রাজধানীর হাজারীবাগের ট্যানারির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাজারীবাগ মোড়ের আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি টিনশেড গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে খেলনা তৈরির সরঞ্জাম, চামড়াসহ আরও কিছু পণ্য মজুত করা ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাজারীবাগ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোহাম্মদপুরের আরও 2টি ইউনিট। ফায়ার সার্ভিস স্টেশনের 4টি ইউনিট রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আমার প্রায় আপনার এলো 8 থেকে 9 লাখ টাকা চামড়া ছিল। আমি যখন আসছি একটা আমার কাছে ফোন আসছে, তখন দেখছি আমার গোডাউনের ভিতরে দাম দাম করে আগুন জ্বলতেছে। আমি দেখছি যে ওয়াল থেকে আগুনটা আসতেছে, আসার পরে আমি মালটা ধরবো, এমন সময় দেখি ধাও ধাও করে আগুন ধরে আমার পুরোটা মিনিটের ভিতরে আগুন সব
হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আমরা এসে মূলত বড় আগুন দেখে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা সহযোগিতা চাই এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আর আমাদের 2টি ইউনিট মোট 4টি ইউনিট মিলে আমরা আসলে আপ্রাণ চেষ্টা করি। আমরা 2:58 মিনিটের সময় আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানানো হবে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নামে মামলার আবেদন জমা দেওয়ার জন্য আজ আসবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রয়েছেন আমাদের সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলার আবেদন করেছেন কিনা জানাবেন। জি, যেমনটি আপনি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনে এবং সিএসির কক্ষের সামনে। এখনো পর্যন্ত কিন্তু আসলে তারা এসে আসলে পৌঁছায়নি। মূলত আজকের যে মামলা করবেন এবং তারা যে কপি নেবেন, হ্যাঁ, সেটি হচ্ছে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের যে 3টি নির্বাচন হয়েছিল, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টি নির্বাচনে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সাবেক দায়িত্বপ্রাপ্ত হচ্ছে কমিশনার, সাবেক সিএসি এবং হচ্ছে গিয়ে অন্যান্য কমিশনার যারা ছিলেন, তাদের নামে কিন্তু আসলে হচ্ছে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের যে হচ্ছে গিয়ে সালাউদ্দিন আহমেদ এবং তার সহ 3 জন হচ্ছে গিয়ে সদস্য, তারা হচ্ছে গিয়ে আজকে আসবেন এবং হচ্ছে গিয়ে তারা মূলত হচ্ছে শেরেবাংলা নগর থানায় হচ্ছে গিয়ে তারা মামলা করবেন এবং তার আগে কিন্তু তারা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের সিএসির সাথে এসে তারা অফিসে এসে তারা একটা অফিসে কপি জমা দিবেন। তো আসলে মূলত তাদের যে অভিযোগ, সেই অভিযোগের হচ্ছে গিয়ে তারা কিন্তু বিগত 3টি ইলেকশনে কিন্তু তারা হচ্ছে গিয়ে অংশগ্রহণ করেনি এবং তাদের বরাবরই হচ্ছে গিয়ে তারা বলেছে যে এই 3টি ধারাবাহিকতা যে নির্বাচনগুলি হয়েছে, সেই নির্বাচনগুলিতে আসলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলি হয়েছে প্রথমত একতরফা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ এবং প্রচুর ভোট কারচুপির যে হচ্ছে গিয়ে আপনার অভিযোগগুলি ছিল। তো সেই সব কিছু মিলে সেই সময় যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বরত ছিলেন এবং সিএসিরা ছিলেন এবং সিএসি সহ অন্যান্য কমিশনাররা যারা ছিলেন, তো তাদের হচ্ছে বিরুদ্ধেই আসলে আজকে তারা এই মামলার আবেদনটা করবেন। তো এখনো এসে তারা পৌঁছাননি। এখনো তারা যদি এসে পৌঁছান তো সেই পরে আসলে আমরা জানতে পারবো যে তারা আসলে আরো কি আবেদন, তারা হচ্ছে কি অভিযোগ তারা করতে পারে এবং তারা হচ্ছে কিভাবে কি করবে, সেটা আমরা আসলে পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো বুবলি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। শিউলি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে মামলার আবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় দল। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ির রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে ভোগান্তিতে সেখানকার কয়েক হাজার মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রাস্তার সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? পাটগুদাম ব্রিজ মোড় থেকে পাওয়ার স্টেশন মোড় পর্যন্ত বাইপাস রাস্তাটি, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হয় একেবারেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি যে বিশেষ করে যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু চরম কষ্টের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাস্তাটির খানিকটা দূর কিন্তু আমরা দেখেছি একেবারেই গর্তে একবার হাঁটু পানি পর্যন্ত জমে থাকে এবং সাধারণ মানুষ বলছেন যে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় তাদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং এই এলাকাটি একটি আবাসিক এলাকা এবং এখানকার কয়েক হাজার মানুষ কিন্তু কয়েক বছর ধরে এই চরম ভোগান্তির মধ্যে আছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এই রাস্তার কিন্তু সংস্কার কাজ হচ্ছে না, যার কারণে তাদের পরিবহন সহ হেঁটে চলতেও কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আপনাদের কেমন সমস্যা হচ্ছে?
আমাদের ভাই খুবই কষ্ট হচ্ছে। আমাদের এই যে এলাকার জনগণ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং গাড়ি ঘোড়া, আমাদের চলাফেরা অনেক দুর্ভোগ চলছে এটা রাস্তাটা নিয়ে। অনেক দিন যাবত পুরাটা রাস্তায় ভাঙ্গা, আমরা চলতে পারি না। এদিক দিয়ে গেলে 10 মিনিটের রাস্তা, আমাদের ওই দিক দিয়ে ঘুরে আধা ঘন্টা 40 মিনিটে যাইতে হয়। এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়। স্কুল কলেজের ছাত্ররা যে বৃষ্টি কাদার মধ্যে পড়ে বই ভিজা যায়, জামা কাপড় ভিজা যায়, অনেক কষ্ট হয়। এই রাস্তাটার জন্য অনেক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু করতেছে না। তিনি বলছিলেন, তার ক্ষোভের কথাটি বলছিলেন যে কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কিন্তু এই রাস্তাটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে 5ই আগস্টের পর কিন্তু বিভিন্ন রাস্তার যে উন্নয়ন কাজ সেটি কিন্তু থমকে গেছে এবং অনেকগুলো রাস্তার কাজ কিন্তু পুনরায় টেন্ডার দেওয়া হয়েছে এবং তাদের যে চলমান কাজ রয়েছে সেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তারা সংস্কার কাজ ত্বরান্বিত করছেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ প্রায় 150 কোটি টাকার কাজ কিন্তু পুনরায় টেন্ডার দেওয়ার মাধ্যমে কিন্তু তারা কাজ চলমান শুরু রেখেছেন, সেই বিষয়টি সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি যেন সংস্কার করে মানুষের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি যেন নিরসন করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এখানে একটি মাজার শরীফ সহ বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছেন এবং স্কুল কলেজও কিন্তু রয়েছে। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে এবং বিভিন্ন ট্রাকও কিন্তু চলাচল করে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি প্রতিনিয়তই বেড়ে চলেছে। তাদের দাবি হচ্ছে দ্রুত গতিতে এই রাস্তাটি যেন সংস্কার করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। খানাখন্দে ভরা রাস্তা ও জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম ময়মনসিংহ থেকে সহকর্মীর কাছে। রাতে রাজধানীর বিজয় সরণিতে চেকপোস্ট বসিয়ে র্যাব ও পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। শনিবার রাতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 10টি মামলা ও 15,000 টাকা মামলা করে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এতে সাধারণ মানুষ সন্তোষ জানান। আমাদের মতন মানুষ বা আমাদেরই মতন কিছু মানুষের জন্য সাধারণ মানুষের ঘুম হয়রানি হচ্ছে, এই কারণে ওনারা প্রোটেকশনের জন্য এই জায়গায় ওনাদের ডিউটিটা পালন করতেছে। অভিযান আমার কাছে ভালো লাগে। অভিযান হলে আমাদের চলাফেরার জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। ভাইয়ার একটু বললো যে আমার একটু মাথায় বাতাস লাগছে, সারাদিন একটু সমস্যা, আমি হেলমেটটা না করি। আমি ভাবলাম যে রাত্রেবেলা 12টা বাজে, তো সেক্ষেত্রে আমরা কোনো সময় হেলমেট ছাড়া যাত্রী নেই না। তো এখন তো আসলে ভাগ্য খারাপ। লালমনিরহাটের দুরাকুটি থেকে আদিতমারির বামনের বাসা পর্যন্ত সড়কটি যেন মৃত্যু ফাঁদ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত আর খানাখন্দ। এতে যেমন ব্যাহত হচ্ছে যান চলাচল, তেমনি ঘটছে দুর্ঘটনা। এই পথেই প্রতিদিন চলাচল করছেন হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারির হাজারো মানুষ। বহুবার সংস্কারের আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। জামাল বাদশাহর রিপোর্ট। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন প্রায় অচল। অসংখ্য গর্তে ভরা রাস্তায় গাড়ি চালানো যেমন কষ্টকর, তেমনি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই দুর্ভোগ পাড়ি দিয়ে চলাচল করছেন আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার অসংখ্য মানুষ। দইখাওয়া ও চাপারহাট থেকে প্রতিদিন এই ভাঙ্গাচোরা সড়ক দিয়েই চলে ঢাকাগামী 1 ডজন বাস, শত শত ট্রাক, হাজারো মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান। রাস্তায় গর্ত আর খানাখন্দ থাকায় মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তাটা কোনো সরকারি মেরামত করে না। এই এলাকাবাসী খুব কষ্টে আছে রাস্তাটা নিয়ে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়ার যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। এই রাস্তার কোনো লোক ভালো করার উদ্যোগ নিচ্ছে না। পিচ উঠে যাওয়ায় আর গর্তের ভেতর দিয়ে চলতে গিয়ে নাকাল হচ্ছেন শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সহ সাধারণ মানুষ। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, সংস্কারের প্রতিশ্রুতি মিললেও শুরু হয়নি কাজের বাস্তবায়ন। বর্ষাকালে একাটু করে পানি বাজে আমাদের রাস্তার মধ্যে,
আমরা একটা মানুষ যে হাঁটার পর্যন্ত রাস্তা আমাদের পরিবেশ থাকে না। রাস্তাটা মানে অনেক ভাঙা, এর কারণে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। সড়কটি রুরাল ট্রান্সপোর্টেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট RTIP ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও এখনও অনুমোদন মেলেনি। তবে ধাপে ধাপে সংস্কারের আশ্বাস দিয়েছেন LGD লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী। এটা প্রকল্প এখন পর্যন্ত DPP পাস না হয় কাজটা আমরা করতে পারতেছি না, কিন্তু যেহেতু অনেক জায়গায় একটু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, আমরা এই সামনে অর্থ বছরেই কিছু অংশ আমরা এটা রিপেয়ারের জন্য উদ্যোগ নেব। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে সৃষ্টি হয়েছে নানা ধরনের খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলছে এই অঞ্চলের প্রায় 10 লাখ মানুষ। একাধিকবার জনপ্রতিনিধি এবং LGD থেকে আশ্বাস মিললেও কার্যকরী পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। তবে আর কোনো আশ্বাস চায় না এই অঞ্চলের মানুষ। দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি লিফট না থাকায়। এ কারণে জেলার লাখো মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে গণপূর্ত বিভাগ জানায় লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। জালিস মাহমুদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। পিরোজপুর জেলা সদর হাসপাতালটি 100 শয্যার হলেও রোগী ভর্তি থাকে 2 থেকে 3 গুণ বেশি। অনেক রোগীকে ঠাঁই নিতে হয় মেঝে ও বারান্দায়। প্রতিদিন গড়ে 5 শতাধিক রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন, কিন্তু শয্যার অভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েই তাদের বরিশাল, খুলনা কিংবা ঢাকায় রেফার করে দেওয়া হয়। 2017 সালে 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং টেন্ডার আহ্বান করে শুরু হয় 7 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। পরে ভবনটি আরও 2 তলা বাড়িয়ে 9 তলায় উন্নীত করা হয়। করোনা মহামারীর কারণে 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় 2024 সালের ডিসেম্বর মাসে। তবে লিফট স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের অভাবে এখনো ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পিরোজপুরের হাসপাতালে এমনই একটি অবস্থা যে এখানে জ্বরের রোগী আসলেও তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে 2.5 ঘন্টা যদি একটু চালু হইতে তাহলে মনে হয় যে আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম। বড় বড় যে অপারেশন গুলা এগুলো তো খুলনা করতে হয়, মানুষে যাইতে পারে না টাকার অভাবে। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি বলে জানায় গণপূর্ত বিভাগ। এদিকে লিফট স্থাপন করা হলেই নতুন ভবনটি চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল সার্জন। প্রকল্পে যে 4টি লিফট ধরা ছিল, ডিপিপিতে বৈশ্বিক যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এবং লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। লিফটের ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথেই আমরা হাসপাতালকে বুঝিয়ে নেব এবং পিরোজপুর জেলার বাসী যাতে সর্বোচ্চ পর্যায়ে আমরা সেবা দিতে পারি সে ব্যাপারে আমরা উৎসাহী হব। সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত হাসপাতালের নতুন ভবনটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।